সিমিলারলি বাবরি মসজিদের ভেতরকার বাইরের বা আশেপাশের এত কিলোমিটার এরিয়া পুরোপুরি বাবরি রুলে চলতে হবে, এরকম পরে দাবি করবে। তো এই টেন্ডেন্সিটা ভালো না, টেন্ডেন্সিটা ইমিডিয়েট খণ্ডন করা উচিত। কারণ যার নামে এত পুজো, এট দি এন্ড অফ দ্য ডে সে কে? একজন নৃশংস শাসক, নররক্ত পিপাসু এক রাক্ষস, একটা ডাকাত। সে চিরকাল ভারতবর্ষকে ঘেন্না করেছিল, মরার সময় বলেছিল যে এই নোংরা দেশ, এখানে লোকেরা কালো, বেটে, বাঁদরের মতো দেখতে, এখানে বড্ড বেশি গরম, ঘামের গন্ধ বেরোয়, আমাকে কবর দিল না, কাবুলে কবর দিল। সেই লোকটাকে শ্রদ্ধা জানিয়ে তুমি মসজিদ বানাচ্ছ। আরে হুমায়ুন কবির আয়নায় চুলাচটা দিকে নিজের ফেসটা দেখেছো? বাবরের যে একটা বিকৃত ইয়ে ছিল, বিকৃত একটা চিত্রণ ছিল ভারতীয় মানুষদের সম্বন্ধে, তোমার সঙ্গে হুবহু সেটা মেলে। তোমাকে বাঁদরের মতনও দেখতে, তুমি কালো, তুমি মোটা, তুমি বেটে। যেই সমস্ত ভারতীয়রা অবৈধভাবে আমেরিকায় আপনার প্রবেশ করেছিল, ট্রাম্প সরকার কোমরে হাতে দড়ি বেঁধে, একটা সিঙ্গেল দড়িয়ে দিয়ে সবাইকে বেঁধে লাইন করে ভারতে ছেড়ে দিয়ে গেছে। ভারত সরকার কি করতে পেরেছে? নির্বাচনের আগে বঙ্গে দেখা যাচ্ছে ক্রমাগত রক্তের রাজনীতি বন্ধই হচ্ছে না। সেই আবহে আমরা দেখতে পাচ্ছি যে ধর্মযুদ্ধের একের পর এক চিত্র। কেউ করছেন বাবরি মসজিদ, কেউ বা করছেন রাম মন্দিরের শিলান্যাস। কিন্তু এই মুহূর্তে বঙ্গের মানুষ এসআইআর নামক যে একেবারে ভূত, সেই ভূতে মানুষ জর্জরিত, ভয় পাচ্ছেন ক্রমাগত। এবং এই 26-এর মসনদে আমরা দেখতে পাচ্ছি কে বসবেন এই নিয়ে একটা জোর রাজনীতির তরজায়ানো শুরু হয়ে গেছে। কখনো শাসক শিবির বনাম, কখনো গেরুয়া শিবির। কিন্তু মসনদটা কার হবে? কিন্তু বাংলার মানুষ তারা চাচ্ছেন সোনার বাংলা গড়তে। সোনার বাংলা কি বাস্তবায়ন হবে? এই মুহূর্তে দাঁড়িয়ে এই বেলা বাংলা নিউজের ডিজিটালের পর্দায় আমাদের মুখোমুখি রয়েছেন কিন্তু একেবারে বিশিষ্ট সমাজকর্মী এবং রাজনৈতিক বিশ্লেষক বিবেকানন্দজি মহারাজ। আপনাকে এই বেলা বাংলা নিউজের ডিজিটালের পর্দায় স্বাগত জানাই। প্রথম প্রশ্ন, 26-এর বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি অতীতের যে বিধানসভা নির্বাচন আর বর্তমান আঙ্গিকে দাঁড়িয়ে যে নির্বাচনের সময়সীমার দিনক্ষণ যত এগিয়ে আসছে, রক্তের রাজনীতি বন্ধ হচ্ছে না। এবং অন্যদিকে দাঁড়িয়ে নতুন করে একটা রাজনীতি কোথাও গিয়ে দানা বাঁধছে বা কোথাও করে একেবারে উঁকি মারছে ধর্মীয়করণের রাজনীতি। এই কেউ করছেন বাবরি মসজিদ, কেউ বা পাল্টা রাম মন্দিরের শিলান্যাস। সাধারণ মানুষ তাদের চাচ্ছেন অন্য। পাল্টাবে বাংলা? রাম মন্দির, দুর্গা মন্দির, কৃষ্ণ মন্দির এ তো করা যেতেই পারে। রাম, কৃষ্ণ, দুর্গা এরা কিন্তু ভগবান। বাবর কিন্তু ভগবান নয়, বাবর ভগবান নয়। মীর বাকি বাবরি মসজিদ বানিয়েছিলেন অযোধ্যায়, কথিত রাম মন্দির ভেঙে। মীর বাকির একটা কানেকশন ছিল যে আমি বাবরের অমুক হই, তাই আমি বানিয়েছি। কিন্তু অধুনা ভারতবর্ষে যিনি বাবরি মসজিদটা বানাচ্ছেন, সেই হুমায়ুন কবির বিধায়ক, বাবর তার কে হয়? বাবর তো তার কেউ হয় না। সুতরাং তুমি যখন হেন মসজিদ বানাচ্ছ, তুমি অ্যাকচুয়ালি একটা মুসলিম ঔপনিবেশিকতাবাদ প্রমাণ করতে চাইছো, মুসলিম নৃশংস ইতিহাসটাকে প্রমাণ করতে চাইছো, বলে রোমন্থন করার চেষ্টা করছো। তুমি বোঝাতে চাইছো যে আহ, হিন্দুদেরকে মারকাট করা হয়েছিল, কে মেরেছিল? বাবর মেরেছিল, তার স্মৃতিতে একটা মসজিদ। এই বাবর কিন্তু তার যে বই আছে বাবরনামা, সেখানে তিনি লিখে গেছিলেন যে আমি শুধু সম্পদ সংগ্রহ করেছি তা নয়, আমি কিন্তু হিন্দু মেরেছি, আমি কিন্তু কাফের মেরেছি, আমি গাছি। তাকে আবার করে তুমি রোমন্থন করছো, কেন করছো? তুমি কি বার্তা দিতে চাইছো? তুমি কি বলতে চাইছো যে মুসলমানরা বড়, হিন্দুরা ছোট? এবং বিলম্বে বোধোদয় হলেও তৃণমূল কংগ্রেস তাকে সরিয়েছে, কিন্তু কাকে দিয়ে সরিয়েছে? এমন একজন ব্যক্তি যিনি বলেছিলেন যে যে মুসলমান জন্মগ্রহণ করে না সে দুর্ভাগা। একজন ধর্মগুরু এই কথাটা বললো, ঠিক আছে, সে আমি মেনে নিলাম, এটা হতে পারে, বিভিন্ন ধর্মগুরু সময় সময় বলে, সেটা একটা আলাদা বিশ্লেষণ। কিন্তু তুমি কে? তোমার পরিচিতি কি? তুমি তো ধর্মগুরু হিসেবে প্রতিষ্ঠিত না, তুমি তো আগে নেতা মন্ত্রী। আমি বুঝতাম তুমি সানিয়া মির্জার মতো টেনিস খেলো, তা তো নয়। তুমি মন্ত্রী, তুমি রাজনীতিবিদ। তোমার মুখে হেন কথা মানে একটা সেকুলার দেশে? তুমি আবার জন্ম দিয়েছিলে মিনি পাকিস্তান বলে ন্যারেটিভ, সে এটাকে করছে। তো ওভারঅল এটা আমার মনে হয় ছেলে খেলা। আর এটা কথা হচ্ছে, রাম মন্দিরও একটা দেখছি কে বানিয়েছে, তার নাম আমি জানি না, করেছিলাম মনে নেই, তেমন একজন বিখ্যাত লোক।
তো আবার রাম ভগবান তার মন্দির বানিয়েছে, বানাতেই পারে। আপনি চাইলে আপনিও বানান, দুটোই আমি দান করবো। আমরা দেখতে পাচ্ছি মহারাজজি আরেকটা ছবি, যে হুমায়ুন কবির তার মন্তব্যে একেবারে মানে তিনি তার মন্তব্যেই অনর আছে। একটা আমরা বাবরি মসজিদ দেখতে পেলাম, এবং এই আবহে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলছেন এবার মালদা বীরভূমেও ওই একই ধাঁচের প্রস্তাব এনেছেন বাবরি মসজিদ তৈরি করেন। মানে তিনি বলছেন যে আমি মানে তার কি দল থেকে বহিষ্কার হয়ে যাওয়ার পরে জম্মু পাকিস্তানের দিকে আবার নজর করবেন তিনি বাংলাদেশ আবার নতুন করে গঠন করতে মানে চলেছে। ফাদার ফাদার এভরিওয়্যার, রিয়েল ফাদার ইজ সত্যি রিয়াল, এই ধরনের একটা ন্যারেটিভ করছে। এত বাবরি মসজিদ করে দিচ্ছে যে মানে বাবর যাবে কোথায়? বাবর নিজে পাগল হয়ে এবার বলবে যে ইট কাঠ ভেঙে দেবো, আর একটা করলে হাত কেটে দেবো। একটা সিরিয়াসনেস থাকে সবকিছুর, উনি জিনিসটাকে নিয়ে ছেলে খেলা করছেন, একটা পোলারাইজেশন করছেন। এবার আপনি বলতে পারেন যে যেহেতু মানে লেটস বি অনেস্ট, আমি গেরুয়া পড়ি, আমার একটা কানেকশনও রাজনৈতিক ছিল, এটা তো সত্যি, আপনারা জানেন। তো আমার ওদিকে একটা ইনক্লিনেশন থাকবে, এটা সত্যি কথা। কিন্তু তৃণমূল কংগ্রেস আর যাই হোক একজন হিন্দু মহিলা চালাচ্ছে, সে মুখে অন্তত বলছে যে আমি সেকুলার, কিন্তু এরা যেই রাজনীতিটা করার চেষ্টা করছে সেটা আরো ভয়ঙ্কর। এরা একেবারে ওপেন, মানে একেবারে লড়কে লেঙ্গে পাকিস্তান টাইপের। আজকে ওরা বলছে আমি বাবরি মসজিদ বানাবো, কালকে হয়তো বলতে পারে যেরকম চিলির এম্বাসি, রাশিয়ান এম্বাসি বা জার্মান এম্বাসি যদি কোনো বিল্ডিং ভারতবর্ষে বানানো হয়, তাহলে ওটা ওই দেশের সরকারি রুলে চলে। সিমিলারলি বাবরি মসজিদের ভেতরকার বা বাইরের বা আশেপাশের এত কিলোমিটার এরিয়া পুরোপুরি বাবরি রুলে চলতে হবে, এরকম পরে দাবি করবে। তো এই টেন্ডেন্সিটা ভালো না, টেন্ডেন্সিটা ইমিডিয়েট খণ্ডন করা উচিত। কারণ যার নামে এত পুজো, এট দি এন্ড অফ দ্য ডে সে কে? একজন নৃশংস শাসক, নররক্ত পিপাসু এক রাক্ষস, একটা ডাকাত। সে চিরকাল ভারতবর্ষকে ঘেন্না করেছিল, মরার সময় বলেছিল যে এই নোংরা দেশ, এখানে লোকেরা কালো, বেটে, বাঁদরের মতো দেখতে, এখানে বড্ড বেশি গরম, ঘামের গন্ধ বেরোয়, আমাকে কবর দিল না, কাবুলে কবর দেব। সেই লোকটাকে শ্রদ্ধা জানিয়ে তুমি মসজিদ বানাচ্ছ। আরে হুমায়ুন কবির আয়নায় চুলাচটা দিকে নিজের ফেসটা দেখেছো? বাবরের যে একটা বিকৃত ইয়ে ছিল, বিকৃত একটা চিত্রণ ছিল ভারতীয় মানুষদের সম্বন্ধে, তোমার সঙ্গে হুবহু সেটা মেলে। তোমাকে বাঁদরের মতনও দেখতে, তুমি কালো, তুমি মোটা, তুমি বেটে, বাবরের সঙ্গে মিলছে, কিন্তু তুমি বাবর পুজো করছো। এটা অবাক কাণ্ড। হুমায়ুন কবির এখানে দাঁড়িয়ে আরেকটা মন্তব্য রাখছেন, সেটা হচ্ছে তিনি বলছেন সাসপেন্ড হওয়ার পরও না, মানুষ বলছে ইস্তফা দেবেন না তাই দিচ্ছি না, ঘোষণার পরেও তিনি পিছু হচ্ছেন। মূলত এই বিধায়ক হুমায়ুন কবির। ভোটের দামামা বেজে গেছে 26-এ, আগামী ভোটে উনি হারবেন নলে জিতবেন। মানুষ কি বললো না বললো তাতে কি যায় আসে? উনি নিজেও যদি রেজিগনেশন দিয়ে দিতেন, ইস্তফা দিয়ে দিতেন, খুব কি আপনার বেচাল হতো? কিচ্ছু হতো না। এগুলো বলার কথা বলছে, আরো বলুন, ওনাকে হোমওয়ার্ক করে আসতে। ওনাদেরও তো ইন্টেলেকচুয়াল ব্যাংক রয়েছে, সেই ইন্টেলেকচুয়াল ব্যাংককে ইউজ করে ওর ভালো ভালো ন্যারেটিভ তৈরি করতে বলুন। এগুলো ছেদো কথাগুলো কি জবাব দেবো? বোকা বোকা কথা। আর বলছেন যে তিনি দাবি করছেন মিম বলে একটা নতুন দল আছে, সেই মিমের একদিন ধরেই দল, সেই দলের সর্বোচ্চ নেতার সঙ্গে তার কথা হয়েছে, নতুন এই মিমের সঙ্গে জোট করে নতুন দল ঘোষণা করতে চাইছে। আমার তো মনে হয় ওনার সুবিধা হবে তাতে, কারণ মিমের যিনি সেকেন্ড ইন কমান্ড, কি যেন আকবরউদ্দিন ওয়েসি, কোনো এক সময় বলেছিলেন 15 মিনিটের জন্য পুলিশকে অস্ত্র ত্যাগ করতে বলো, হিন্দু আর মুসলমানের মোকাবিলা হয়ে যাক, আমরা দেখিয়ে দেবো মুসলমানের জোর কাকে বলে। এখন উনিও করছেন বাবরি মসজিদ, আর উনি কি সব হুঙ্কার লাগাচ্ছেন, লড়কে লেঙ্গে পাকিস্তান না কি সব, লড়কে লেঙ্গে বাবরি মসজিদ, তারপরে হাত কেটে দেবো, পা কেটে দেবো। তো ম্যাচ খাচ্ছে, ঠিকই আছে। মানে কি বলবো, যে যেই ছাগলটা আপনার বাচ্চা দিতে পারে না তাকে খাসি করা হয়। খাসির স্থান হয় নর্মালি আপনার মাংসের দোকান, জায়গা মতো গেছে। সব থেকে এটা বড় বিষয়, তারা বলছেন তারা 16-17 বছর ধরে এই ভারতবর্ষে রয়ে গেছেন, এখন তাদেরকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, তারা বাংলাদেশে করে খাবে কি, ভারত সরকার তাদেরকে পাঠিয়ে দেবে, তারা নতুন রোজগারের পথ খুঁজে পাবেন কি করে? আর বর্ডারটা যাদের দেখার দায়িত্ব সেই বিএসএফ, এবং সেই সঙ্গে সঙ্গে এখানকার রাজ্য সরকার অবগত নয়, মানে তারা দেখে না দেখার ভান করছে। এই আবহাওয়া এখন অনুপ্রবেশকারীরা লুকিয়ে রয়েছে। দেখুন, ভারত সরকার তো প্রথমে নিজের নাগরিকদের দেখবে,
এবার যেই সমস্ত ভারতীয়রা অবৈধভাবে আমেরিকায় আপনার প্রবেশ করেছিল, ট্রাম্প সরকার কোমরে হাতে দড়ি বেঁধে, একটা সিঙ্গেল দড়িয়ে দিয়ে সবাইকে বেঁধে লাইন করে ভারতে ছেড়ে দিয়ে গেছে। ভারত সরকার কি করতে পেরেছে? বলা। অবৈধ অনুপ্রবেশকারী যারা ভারতীয় আমেরিকায় গেছে তাদেরকে নিয়ে কিছু করতে পারেন, বাংলাদেশিদের নিয়ে কি করবে? ওটা ভারত সরকারের দায় নয়। তোমরা পচো, গলো, মরো, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করো, আমাদের কোনো দায় না। তোমরা ঢুকেছো কেন? তোমরা তোমাদের বাংলাদেশে গিয়ে থাকো থাকো না, আমাদের ওটা কোনো দায় নেই। এটুকু বলা যেতে পারে, কি করবে তারা জানে। তবে হ্যাঁ, যেটা বলছেন যে ভারত বাংলাদেশ বর্ডারটা নর্মালি যেটা আজও আছে, ইউরোপে গিয়ে দেখবেন যে বিভিন্ন দেশের মধ্যে বর্ডার বলতে একটি ইমাজিনারি লাইন, একটা পিলার রয়েছে মাঝখানে, তিনটে দেশ তিনটে সাইডে। ইউরোপের বহু দেশে আছে। তো ওরা অনেক সিভিলাইজ লোক, সভ্য লোক। বর্ডার কনসেপ্টটা এরকম থেকে এটাকে জানতে হবে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। কোনো ইনফরমেশন না ছাড়া বা কোনো বৈদিক তথ্যকালীন না ছাড়া কেন তারা বাংলাদেশের সম্বন্ধে প্রশ্ন তারা রাখে? বাংলাদেশের নাগরিক হয়ে দেখুন, আপনি যদি ভাবেন যে গাছের ফলগুলো ছিঁড়ে নিলে গাছ মরে যাবে, তাহলে আপনি বোকা। এ তো ফল ছেঁড়া হয়েছে, রুট অনেক তলায় আছে। রুটটা কাটতে গেলে ভালো করে ঘুরে ওতে নাইট্রিক অ্যাসিড দিয়ে তুলে মারতে হবে, নাহলে হবে না। আপনি হাইপোথেটিক্যাল ভাবতে পারেন, আপনি সিরিয়াস ভাবতে পারেন, আবার যেটা বলার বলেছি, আপনার যা বোঝার আপনি বুঝেন। বাংলাদেশের লোক কি বলছে আমি জানি না, তো অনুপ্রবেশটা তো ঘটেছে। এতদিন সবাই অস্বীকার করছিল, বেশিরভাগ পলিটিক্যাল দল অস্বীকার করছিল যে অনুপ্রবেশ বলে কিছু ঘটেনি, বা অনুপ্রবেশ বলে কোনো জিনিস হয়ই না, এটা সোনার পাথর বাটির মতো। কিন্তু এসআইআরটা হওয়ার পরে বাস্তবতা, রিয়েলিটিটা আমরা দেখতে পাচ্ছি। এতটুকু আমি বলতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে যে এই এসআইআর আবহে বিএলওরা চাপের মুখে তাদেরকে আত্মঘাতী হওয়ার অভিযোগ তাদের উপরে উঠে আসছে। একের পর এক আত্মঘাতী ঘটছে। নির্বাচন কমিশনের দপ্তরের সামনে ধর্ণা দিচ্ছে এবার একাধিক বিএলও। তারা বলছেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তিনি আধিকারিক ৫ মিনিট দয়া করার সমালোচনা আমাদের জন্য নেই, আবার তৃণমূলপন্থী বলে দাবিয়ে দেওয়া হচ্ছে। আমি তো নিজে ওই বিএলওদের কাছে যাইনি যারা মানে বিক্ষোভ করছে। তবে সংবাদ মাধ্যমের আপনার বন্ধুরা যখন কোনো বিএলও কে বলছে আপনি কে, ওরা বলছে আমি টিচার, তাহলে ৩২,০০০ যে চাকরি গেছিল তারপরে ফেরত পেলে ওটা কাটা ছিল। হ্যাঁ, ওরা সবাই বলছে টিচার, তাহলে টিচার আন্দোলনে থেকে কি বেরিয়ে এসে এখন বিএলও আন্দোলন শুরু করেছে? মানে টিচারের শব্দ কি আন্দোলনকারী? আমি জানি না, এটা একটু বোকা বোকা লাগছে। আর যেখানে আত্মঘাতী হওয়ার কথা, সেটা হচ্ছে যে আমি তো শুনলাম যে এক ভদ্রলোক পানিহাটিতে থাকতেন, তার হাতের আঙুল নেই, এদিকে উনি সুইসাইড নোট লিখতে পারেন। উনি সুইসাইড করে লিখেছেন যে এসআইআর আতঙ্কে আমি আমার দেহত্যাগ করলাম, মানে আমি আত্মঘাতী হলাম। আমি বিশ্বাস করি উনি সুইসাইড করেছেন এবং সুইসাইড নোটটা উনি নিজের হাতে লিখেছেন। কেন বলুন? এটা এমন একটা রাজ্য যেখানে মৃত মানুষ এসে ভোট দিয়ে চলে যায়, দ্বিজেন মুখোপাধ্যায়ের মতো। তাহলে মরা মানুষ যদি ভোট দিয়ে যায়, তাহলে একটা জ্যান্ত মানুষ সামান্য সুইসাইড, যার হাত নেই, সে সুইসাইড লিখতে পারবে না? কি কথা বল, নিশ্চয়ই উনি লিখেছে। এটাকে নিয়ে তো আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন করে একটা স্লোগান তৈরি করেছে, তোমার আমার একই সাথে জাস্টিস করতে হবে। এটাই হবে মূল মন্ত্র। চাল কর, ডাল কর, কয়লা কর, চুরি কর, ওটাই কর, আর কিছু করতে হবে না। জাস্টিস কর, আরজি কর থেকে প্রদীপ কর হয়ে গেল। চুরি নয়, চুরি তো বটেই, ওটাকে আমি গুরুত্ব দিচ্ছি না। কিন্তু যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে যে আজকে আমার যদি মনে হয় আমি কাউকে মার্ডার করব, মার্ডার করে আমি একটা চিঠি লিখে দেবো যে আমি মার্ডার হইনি, আমি আত্মহত্যা করেছি এবং এসআইআর আতঙ্কে করেছি, তার মানে আমি একটা লাইসেন্স পেয়ে গেলাম, যাকে খুশি মেরে ফেলবো এবং একটা চিঠি লিখে দেবো এসআইআর এর কারণে সেই ব্যক্তি আত্মহত্যা করেছে এবং আমার জন্য কোনো তদন্ত হবে না, রাস্তায় দিব্যি হেঁটে চলে যাবো। মানে এই দিকে তো আমার মনে হয় সরকার মানুষকে প্রভোগ করছে। খুন টুন করো, খুনের লাইসেন্স এসআইআর, এটা খুব বাজে একটা জিনিস শুরু হয়ে গেল, এটা ঠিক নয়। আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে সরকারকে ওয়াকিবহাল হওয়া উচিত, তাহলে এটা একটা মহামারী ধারণ করবে। এটা খুব সিরিয়াসলি বলছে। একটা বিষয়, তাহলে এই যে এতগুলো মৃত্যু ঘটছে, তাহলে এইগুলো কি সব খুন? এসআইআর এর জন্য একটাও না। সব হয়তো নয়, সব হয়তো নয়,
আত্মহত্যাও হতে পারে, কিন্তু এসআইআর এর জন্য আমার ধারণা হয় না। এসআইআর এর জন্য ধারণা হয় না, কারণ আমি নিজেও তো আমার এসআইআর ফর্মটা ফিল আপ করেছি, কি হাতি ঘোড়া ছিল। তো আমাকে আমার ডিটেলস দিতে হবে। অ্যাডিশনালি আমার যদি নিজের 2022 সাল নাগাদ ভোটার লিস্টে নাম না থাকে, আমাকে আমার নিকটাত্মীয়ের নাম দিতে হবে, প্রেফার্ড বাবা মা, সেটা না হলে কাকা কাকিমা, জেঠা জেঠিমা, দাদু দিদিমা, সেটা করতে হবে। এই তো সামান্য একটা ব্যাপার, এবং আমাকে এর জন্য কোথাও খুঁজতে হবে না। আমি আমার মোবাইল ফোনে ঘেঁটে নামিয়ে নেবো, ডাউনলোড করে নেবো। আমি যদি না পারি, পার্টির কোনো ছেলেকে বললে সেই আরামসে দেখিয়ে দেবে, অথবা সাইবার ক্যাফে গুলো রয়েছে ওখানে দেখিয়ে দেবে। এর বাইরে তো কিছু নেই। তাও যদি না থাকে, বলা হচ্ছে 87 সালের আগে তুমি জন্মেছো, এটা প্রমাণ করে দাও, পরে এসআইআরটা হয়ে যাবে। তার জন্য আমার স্কুল লিভিং সার্টিফিকেট, হ্যান ত্যান অনেক কিছু আছে। এমন হতে পারে না যে আমার কাছে কিচ্ছু নেই। কিচ্ছু যদি না থাকে, আজকে আমি ব্যাংকের খাতাটা করতে পারবো না। আর ব্যাংকের খাতা না করতে পারলে ইউপিআই যুগে আমার বেঁচে থাকা অসম্ভব। তবুও যদি বলি আমার কোনো পেপার নেই, তার মানে আমি আর কিছু না, নাটক করছি। ওকে, ওই আন্দোলনরত বা অবস্থানরত ছেলেরা বলছেন যে নির্বাচনী আধিকারিকের দপ্তরের যে অ্যাপ তারা ইউজ করছে, সেই অ্যাপে বিশাল ভুল, যান্ত্রিক ত্রুটি। সকাল থেকে সন্ধ্যা অব্দি কোনো রকম ভাবে কাজই হয় না। কোনো সূর্য ওঠার মতো, কখনো সূর্য ওঠে আবার পুরোপুরি আকাশ থেকে যায়। ও, হতেই পারে সেই দেয় নির্বাচন কমিশনের। তুমি বলেছো ত্রুটি আছে, নির্বাচন কমিশন এটাকে রেকটিফাই করবে, নাহলে টাইম এক্সটেন্ড করবে। এর বাইরে তো কিছু না, যা করবে করবে। টাইম এক্সটেন্ড তো করেছে, আরো লাগলে করবে। খুশি অখুশি যে করছে সেই জানে, আমি তো ওদের প্রতিনিধি নয়, বলতে পারবো না। টাইম তো এক্সটেন্ড করেছে, কারেকশনও তো নিশ্চয়ই টাইম এক্সটেন্ড করেছেন, কারেকশনও তো নিশ্চয়ই করছে। কত বড় একটা সংস্থা এত কোটি কোটি টাকা ইনভলভ করে কাজ করে, একটা অ্যাপের জন্য কটা কারিগর মানে ইঞ্জিনিয়ার প্রকৌশলী আনতেই পারে, এটা কোনো বড় ব্যাপার নয়, করবে। বলছি, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা হচ্ছে গিয়ে যে দমদমের অন্তর্ভুক্তকরণ করে, সেটা হচ্ছে দক্ষিণ দমদম। এই দক্ষিণ দমদমে এবার একটা অন্যরকম চিত্র লক্ষ্য করা যাচ্ছে। প্রথম নামের পর এবার এই দক্ষিণ দমদমে এসআইআর আবহে ফাঁকা মেলাবাগান পুরীর একাধিক ঘর। বেশিরভাগ বাসিন্দাই বাংলাদেশের নাগরিক, এখানকার জাতি স্থানীয়। এটা এটা আমিও জানি, আজ থেকে জানি না, ছোটবেলা থেকে জানি। এখানে এখানে মেলাবাগান বস্তি মাঝে চলে গেছিল, সেখানে এখন দেখলাম খুব বড় বড় বঙ্কুয়েট হল হয়েছে, বিয়ে বাড়ি হয়েছে। মেলাবাগানের লোকেরা বাইরের লোক, এবং এদের টেরর কানেকশন অনেক ছিল, কারণ স্থানীয়রা এদের খুব ভয় পেত। এদের ব্যবহার, অ্যাটিটিউড সবকিছু আলাদা, মানে সবসময় আর কি, মানে লড়কে লেঙ্গে পাকিস্তান টাইপের অ্যাটিটিউড। তো খালি হবে এটা আমরা ধারণা করেছিলাম, খালি হয়েছে, আমরা খুশি। কারণ বহিরাগত লোকেদেরকে আমরা কেন রাখবো। আরো আপনাকে বলছি, কেএমসি 4 নম্বর ওয়ার্ড, দমদম স্টেশন থেকে উল্টো পারে মরিচঝাপি বস্তি বলে একটা বস্তি আছে, ওখানে প্রচুর বাংলাদেশ অনুপ্রবেশকারী আছে, প্রচুর। এবং ওদেরও ওরকমই ব্যাপার। এদের মধ্যে আমি একটা ছেলেকে চিনি, শেখ সুহান বলে, আমি ক্যাটাগরিক্যালি নাম বলছি। সে মিশা খান চৌধুরীর ড্রাইভার ছিল কোনো কালে। মিশা খান চৌধুরীকে তো চেন, সাংসদ। সে কিন্তু টেরোরিস্ট অ্যাক্টিভিটি করে ইন্ডিয়াতে পালিয়ে আসে। সরকারকে সচেতন হতে হবে। এই ধরনের লোকগুলো যারা ড্রাইভারি করে, আপনার বিরিয়ানির দোকান দেয়, ময়লা কুড়ায়, ময়লার ব্যবসা করে, মেথরের কাজ করে, এদের মধ্যে অনেকে আছে আপনার বাংলাদেশে টেরোরিজম করে পালিয়ে এসছে। এরা জেল ছুট আসামি, এরা এখানে বসবাস করছে। এরা এসআইআর এর দ্বারা কতটা আপনার জালে পড়েছে আমি জানি না, তবে কিছু কিছু তো এখনো বাকি আছে বটে। ঘটনা এবার 2026-এর বিধানসভা নির্বাচনের ছবিটা কিছুটা হলে অন্যরকম হবে কি মনে করছেন? আপনি কোনো একটা প্রসঙ্গ বলুন, সে হিসেবে আমি উত্তর দেব। 26-এর বিধানসভা নির্বাচনে বা এর আগের আমরা যে ছবিগুলো দেখেছি, একাধিক বিধানসভা হোক, লোকসভা নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচন, সেখানে রক্তের যে ছবি, রক্তের রাজনীতি, এই রক্তের রাজনীতি ছবি কি 26-এ বদলাবে নাকি অন্য রকম ভাবে নির্বাচন? আমি একদম পরিষ্কার জবাব দিচ্ছি, আমি আনবায়াস জবাব। সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের টাইমে আপনার পৌর এবং পঞ্চায়েত স্তরের পরিষেবার কিন্তু উন্নতি হয়েছে, অস্বীকার করতে পারবেন না। এই যে দুয়ারে সরকার ব্যাপারটা, দুয়ারে কিন্তু সরকার আসে, আপনাকে কিন্তু বাড়িতে ফ্রিতে ডাস্টবিনের ডাব্বা দিয়ে যায়, এটা ঘটনা।
চাল ডাল মানুষ পায়, বাড়িতে এসে আপনাকে বলে যায় যে অমুক জায়গায় একটা ডিসপেন্সারি খোলা হয়েছে ফ্রি, আপনি আপনার শরীর বা চোখ দেখাতে পারেন, সেখানে আপনাকে বিনা পয়সায় টেস্ট করে দেবে, আপনাকে বিনা পয়সায় ওষুধ দিয়ে দেবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভালো পরিষেবা। একটা ডাক্তার দেখাতে গেলে হয়তো আজকে আপনার 500-600 টাকা লাগে এমডি ডাক্তার, সেখানে আপনি ফ্রিতে পাচ্ছেন, অ্যালং সাইড আপনি ওষুধগুলো পাচ্ছেন। এগুলো কিন্তু করছে, আমি অস্বীকার করবো না, কিন্তু এটাও ঘটনা যে মানুষের মন কিন্তু পোলারাইজ হয়ে গেছে, একদম পোলারাইজ হয়ে গেছে। কালকে আমি দেখলাম যে আপনার 5 লক্ষের বেশি মানুষ আপনার গীতা পাঠ অনুষ্ঠানটায় গেছিল। তারা তো কেউ আপনার ওই মানে তাদের কাউকে ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়নি বা লোভ দেখিয়েও নিয়ে যাওয়া হয়নি। তাদের কাউকে বলা হয়নি এই বাজারে বসবি না যদি বাসে না উঠিস, অথবা রিক্সা চালাবি না, অথবা এক সপ্তাহের জন্য অটো টোটো বন্ধ করবি। তবুও তারা গেছে, বহু মানুষ টিভিতেও দেখেছে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আমাদের রাজ্যে রেনেসা বা ধর্মীয় পুনর্জাগরণ আজ থেকে 100-150 বছর আগে হয়ে গেছে। আমরা অনেক বিয়ন্ড টাইম, এটা সত্যি। সুতরাং সকল যেটা আপনার ওই কি বলে যে ওয়েস্টার্ন ন্যারেটিভ আছে, এই যে মানো, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে চলবে না। তুমি লোককে দিয়ে গীতা পাঠ করাচ্ছ ঠিক আছে, কিন্তু গীতা এমন একটা জিনিস, কোনো বই রূপে নয়, পুরো স্পিরিটটা, পুরো চিন্তাটাকে অনুভূতি রূপে নিজের মধ্যে ধারণ করতে হবে। সেটা ধারণ করানোর জন্য আপনাকে প্রভূত ব্যবস্থা নিতে হবে। খালি চিল্লিয়ে দিলাম, হা করে দিলাম, সংস্কৃতে মন্ত্র পড়িয়ে দিলাম, বেশিরভাগ বাঙালি হিন্দু সংস্কৃত মন্ত্রের মানে বোঝে না, তাহলে হবে না। হ্যাভ টু রিচ দ্য ডেপথ, যেভাবে স্বামী বিবেকানন্দ বুঝিয়েছিল, যেভাবে আপনার এর ব্যাখ্যা হয়েছিল, সেই ব্যাখ্যাগুলো প্রপার ব্যাখ্যা এটা দরকার। জনমানুষ না হলে এটা নেবে না, উল্টে ব্যাকফায়ার করে যাবে বলে আমি ধারণা করি। আপনার কি জানেন যে গতকাল যে গীতা পাঠ হলো, সেটা আমরা দেখলাম সংবিধান পরিবর্তন হয়ে গেল, মানে হলো। বাহ্যিকভাবে দেখতে গেলে হলো, বাহ্যিকভাবে দেখতে গেলে অবশ্যই হলো। কেন হলো না? এত লোক একসঙ্গে গীতা পাঠ করছে, তার মানে নিশ্চয় গীতা পাঠটা ভালোই হবে। কিন্তু একে যদি আপনি ফুল প্রুফ করতে চান, মানে আমি ভালো ট্রাই করেছি সেটা না, আই এম দ্য উইনার, এই জিনিসটা যদি করতে চান, তাহলে আপনাকে আরো সহজ ভাষায় গীতাটা মানুষের মধ্যে ছড়াতে হবে, যাতে সাধারণ মানুষ নিজের মধ্যে শ্রীকৃষ্ণকে উপলব্ধ করতে পারে। যে আমার পার্সোনালিটিটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, আমি অর্জুন, আমি শ্রীকৃষ্ণ। আমি অর্জুন হিসেবে সখাকে জিজ্ঞাসা করছি, সখা নয় ভগবানকে জিজ্ঞাসা করছি, আমি নিজে আবার ভগবান হয়ে নিজেকে অর্জুনকে উত্তর দিচ্ছি। সেই জায়গাটা যতক্ষণ না আসছে ততক্ষণ আমার মনে হয় না যে খুব একটা কিছু হবে, মানে আপনার মধ্যে জেদটা তৈরি হবে না যে আমি যা করছি ঠিক করছি, এই বেটা তোকে আমি দেখে নেব। এটা আমার মুসলমানদের ক্ষেত্রে হয়, তার কারণ হচ্ছে খুব কম বয়স থেকে ওদের মাদ্রাসা এডুকেশন হয়, মোটামুটি 12 বছরের অবধি, টিনেজ আসা অবধি মানে মাদ্রাসা এডুকেশনটা কম্পালসারি বেশিরভাগ মুসলমানদের। তো ওরা যেই এডুকেশনটা পায় সেটা আমরা পাই না। তোরা অনেক বেশি স্ট্রিক্ট ওদের ধর্ম নিয়ে, আমরা অনেক ফ্লেক্সিবল। আমরা ঠিক আছে, এছাড়াও তো বেঁচে আছি, ভালোই আছি, থাকি না ভালো, ন্যারেটিভটা কিন্তু চলছে।